এখন বৃষ্টি শুরু হয়ে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন অসাধারণ ভিউ। কি ঠান্ডা লাগছে? খুব ঠান্ডা। হ্যালো ফ্রেন্ডস, আজ আপনাদের শিলং ঘুরিয়ে দেখাবো চেনাচকের বাইরে। কোনো এজেন্ট যেভাবে শিলং ঘোরাবে আমরা সেভাবে না গিয়ে একটু অন্য পথে আজ শিলং ঘুরবো। মেঘালয়ের রাজধানী শিলং। শিলংয়ের সৌন্দর্য, জলরাশি এবং মনোরম জলবায়ুর জন্য একে প্রাচ্যের স্কটল্যান্ডও বলে। ৪,৯৯০ ফুট উচ্চতায় অবস্থিত শিলং শহরটি পাহাড় দ্বারা বেষ্টিত। শিলংয়ে রয়েছে উমিয়াম লেক, এলিফ্যান্ট ফলস এবং লাইটলুম ক্যানিয়নের মতো আশ্চর্য এই প্রাকৃতিক সৌন্দর্য। বাই দ্য ওয়ে, আমি হোস্ট অনুরাধা, আপনারা দেখছেন দ্য এক্সচেকার অফ ট্রাভেল। মেঘালয়ের শিলং ঘুরতে সময় লাগবে 2 দিন। প্রথম দিন আমরা কামাখ্যা থেকে উমিয়াম লেক, ডন বস্কো মিউজিয়াম হয়ে পুলিশ বাজারে নাইট স্টে করেছি। কিভাবে আমরা কোলাঘাট থেকে কামাখ্যা পৌঁছেছি সেটা আগের ভিডিওতে দেখে নেবেন, আর এই ভিডিওতে আমরা রুট ম্যাপ সহ পুরো শিলং ঘুরে দেখাবো। তাহলে আসুন আমরা প্রথমেই দেখে নিই উমিয়াম লেক। ভারতের মেঘালয় রাজ্যের শিলং থেকে 15 কিলোমিটার উত্তরে পাহাড়ের মধ্যে অবস্থিত উমিয়াম লেক। 1960-এর দশকের গোড়ার দিকে উমিয়াম নদীতে বাঁধ দিয়ে এটি তৈরি করা হয়েছিল। 225 বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত সৌন্দর্যে ঘেরা এই উমিয়াম লেক। এই সৌন্দর্য দেখতে হলে মার্চ থেকে জুন মাসের মধ্যে আসাই ভালো। এই লেকের গেট সব সময় খোলা থাকে। এখানে আপনারা বোটিংও করতে পারেন। বিভিন্ন ধরনের বোটিং আছে। সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত বোটিং এর টাইম। কামাখ্যা থেকে এই উমিয়াম লেকের দূরত্ব 96 কিলোমিটার। মেঘালয় ঘুরে দেখতে হলে আগে মেঘালয় সম্পর্কে জানতে হবে। তার জন্য চলে আসতে হবে ডন বস্কো মিউজিয়াম। এখানে গারো, খাসি ও জয়ন্তী পাহাড়ে বসবাসকারী আদিবাসী সম্প্রদায়ের মানুষের জীবনযাত্রা, সংস্কৃতি তুলে ধরা হয়েছে। এখানে রয়েছে তাদের ব্যবহৃত বাসনপত্র, গহনা, বাঁশের তৈরি জিনিস, শিকার করার হাতিয়ার, গান বাজনা করার ইনস্ট্রুমেন্ট। শুধু তাই নয়, ভারতের বিভিন্ন রাজ্যের মানুষের জীবনযাত্রা এখানে তুলে ধরা হয়েছে। আর রয়েছে বিভিন্ন ধরনের বিজ্ঞান বিষয়ক মডেল। এখানে ভিডিও করা যায় না, কিন্তু ছবি তোলা যাবে। এই মিউজিয়াম সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত খোলা থাকে। প্রবেশ মূল্য 100 টাকা, বাচ্চাদের 50 টাকা। মিউজিয়াম দেখার পর সিঁড়ি দিয়ে সোজা ওপরে উঠে গেলে দেখতে পাবেন সুন্দর একটি স্কাইওয়াক, যেখান থেকে দেখা যাবে পুরো শিলং শহর। স্কাইওয়াক থেকে শিলং শহরের এই সৌন্দর্য আপনাদের মুগ্ধ করবেই। ডন বস্কো মিউজিয়াম ঘুরে দিনের শেষে চলে এলাম পুলিশ বাজার। আজ আমরা এখানেই নাইট স্টে করব। এখানে অনেক হোটেল পেয়ে যাবেন থাকার জন্য। আমরা ছিলাম হোটেল সেন্টার পয়েন্টে। পুলিশ বাজার হলো শিলং এর প্রধান বাজার, যা স্থানীয় এবং পর্যটকদের কাছে একটি জনপ্রিয় কেনাকাটার জায়গা। গ্যাংটকের এমজি মার্গের মতো ঝাঁ চকচকে সাজানো এই পুলিশ বাজার। এখানে সব ধরনের জিনিস পাওয়া যায়। নিজেদের প্রয়োজনীয় জিনিস কিনে নিতে পারেন। আমরাও এখান থেকে বেশ কিছু শপিং করলাম। তার সাথে রয়েছে বিভিন্ন সব খাবারের দোকান। এখানে শুয়োরের মাংস বেশ জনপ্রিয়, তাই যারা এটা পছন্দ করেন না তারা খাওয়ার আগে অবশ্যই জিজ্ঞেস করে নেবেন। দ্বিতীয় দিনের শুরুতে ফ্রেশ হয়ে হোটেল ছেড়ে বেরিয়ে পড়লাম ওয়াটস লেক দেখার জন্য। এই লেকের পরিকল্পনা করেছিলেন আসামের তৎকালীন প্রধান কমিশনার স্যার উইলিয়াম ওয়াটস। 1894 সালে কর্নেল হপকিন্স এই লেক নির্মাণ করেছিলেন।
ঘোড়ার নলের মতো দেখতে এই লেকটি রাজভবনের কাছে অবস্থিত। লেকের মাঝখানে রয়েছে একটি কাঠের সেতু, রয়েছে নৌকা ভ্রমণের সুবিধাও। লেক দেখার পর চলে আসুন গল্ফ লিঙ্ক দেখতে। মেঘালয়ের রাজধানী শিলং এর কেন্দ্রে অবস্থিত শিলং গল্ফ লিঙ্ক, এটি ভারতের প্রাচীনতম গল্ফ কোর্সগুলির মধ্যে একটি। গল্ফ লিঙ্ক শিলং এর একটি জনপ্রিয় স্থান, যা তার সবুজ এবং মনোরম সৌন্দর্যের জন্য পরিচিত। এই গল্ফ লিঙ্ক একটি বিশাল উন্মুক্ত এলাকা, যেখানে স্থানীয় এবং দর্শনার্থীরা খোলা বাতাস উপভোগ করে বেশ কিছু সময় কাটাতে পারে। ব্রিটিশ আমলের প্রতিষ্ঠিত এই গল্ফ লিঙ্কে একটি 14 গর্তের কোর্স রয়েছে, যা এই অঞ্চলের ঢালু পাহাড় এবং লম্বা পাইন গাছের সাথে মিশে যায়। এই কোর্সটি সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 5200 ফুট উচ্চতায় অবস্থিত। শিলং এর আর একটি জনপ্রিয় স্থান হলো লাইটলুম ক্যানিয়ন। লাইটলুম, যার আক্ষরিক অর্থ এন্ড অফ হিল, মানে পাহাড়ের শেষ প্রান্ত। এখানে গেলে আপনার মনে হবে এ যেন এক লুকানো স্বর্গ। নামের সাথে খাপ খাইয়ে লাইটলুম পাহাড়ের চূড়ায় গভীর গিরিখাত এবং পাহাড়কে খোদাই করে একটি খাড়া সিঁড়ি এই ক্যানিয়নের উপত্যকার গভীরে অবস্থিত একটি গ্রামের দিকে যায়। আমাদের গাড়িটা পার্কিং করার সময় কিছু বুঝে ওঠার আগেই এক ঝাঁক মেঘ গাড়ির মধ্যে ঢুকে গেল। তারপর গাড়ি থেকে নেমে বুঝতে পারলাম এখানে মেঘ ও রোদের খেলা সব সময় চলে। কিছু সময়ের জন্য আমার মনে হয়েছিল স্বর্গরাজ্যে পৌঁছে গেছি। মেঘগুলো মুখের সামনে দিয়ে উড়ে যাচ্ছে। যদি ধরা যেত তাহলে হয়তো মুঠো ভরে নিয়ে আসতাম। কি অসাধারণ ভিউ! যেখানে দাঁড়িয়ে আছি মাঝে মাঝে সেখানে সূর্যের আলো পড়ছে না, তখন সূর্যের আলো পড়ছে নিচের গভীর গিরিখাতের উপর। এইসব দেখতে যখন আমরা ব্যস্ত, ঠিক তখনই চলে আসে এক পশলা বৃষ্টি। তবে সেটা হালকা নয়, বেশ জোরেই বৃষ্টি পড়ছিল। এক ছুটতে একটা দোকানের ছাউনির ভেতর গিয়ে ঢুকলাম। সবাই যে যার মতো এদিক ওদিক ছুটে পালালো। তবে বৃষ্টিটা দেখতে কিন্তু দারুণ লাগছিল। এখানে নাকি হঠাৎ হঠাৎ বৃষ্টি প্রায়ই হয়ে থাকে, তাই সঙ্গে ছাতা রাখা ভালো। আমরাও সঙ্গে ছাতা নিয়েছিলাম। লাইটলুম গেট ক্যানিয়নে এখন বৃষ্টি শুরু হয়ে গেছে। আমরা বৃষ্টিতে পড়ে গেছি। এখানে এলে আপনাদের মাঝে মাঝে বৃষ্টির সম্মুখীন হতে হবে।
যে চার্চটি আমরা দেখতে এসেছি তার আগের নাম ছিল চার্চ অব দ্য ডিভাইন সেভিয়ার। 1913 সালে নির্মিত এই চার্চটি ছিল কাঠের তৈরি। 1936 সালের 10 এপ্রিল সেটি আগুনে পুড়ে যায়। এই চার্চের পুনরায় নির্মাণ পরিকল্পনাটি 22 আগস্ট 1936 সালে শিলং পৌরসভার চেয়ারম্যান, যিনি প্রাক্তন ইউনাইটেড খাসি এবং জয়ন্তী পাহাড় জেলার ডেপুটি কমিশনার ছিলেন, কেথ কেন্টলি দ্বারা অনুমোদিত হয়। এই নতুন ভবনটি বালির উপর দাঁড়িয়ে আছে এবং এর অন্তর্নিহিত পাথরের সাথে সরাসরি কোনো সংযোগ নেই। শিলংয়ের যে অঞ্চলে এটি অবস্থিত সেই অঞ্চলে তীব্র ভূমিকম্পের ঝুঁকি বেশি বলে এই ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে। এই নতুন চার্চের নাম হয়েছে মেরি হেল্প অফ খ্রিস্টান ক্যাথেড্রাল। এই ক্যাথেড্রালের নামকরণ হয়েছে যীশুখ্রিস্টের মা মেরির নামে। এখানে যীশুখ্রিস্টের কষ্ট এবং মৃত্যুর দৃশ্য দেখানো হয়েছে। এরপর চলে এলাম লেডি হায়দারি পার্কে। এই এলাকার ফার্স্ট লেডি মিসেস হায়দারির নামে নামকরণ করা হয়েছে। প্রায় 1 মাইল লম্বা এই পার্কটিতে রয়েছে কৃত্রিম ঘাস, রঙিন গাছপালা এবং বাচ্চাদের কিছু রাইড। এছাড়াও রয়েছে একটি চিড়িয়াখানা। ওখান থেকে চলে আসতে পারেন শিলং পিক দেখতে, যেখান থেকে পাখির চোখে পুরো শিলং শহর দেখা যায়। ওই পথেই চলে আসুন এয়ারফোর্স মিউজিয়াম দেখতে। পথে পড়বে পাইন গাছের সারি। এই মিউজিয়ামটি শিশু এবং প্রাপ্তবয়স্ক উভয়ের জন্যই আকর্ষণীয়। এটি দেশের প্রতিরক্ষা বাহিনী, বিশেষ করে ভারতীয় বিমান বাহিনী ইতিহাসের একটি ভান্ডার। এই মিউজিয়ামটি রয়েছে আপার শিলংয়ের এলাকায়। এখানে ভারত চীন যুদ্ধের পাশাপাশি ভারত পাকিস্তান যুদ্ধেরও ছবি রয়েছে। এখানে রাখা আছে একটি বিরাট দৈর্ঘ্যের পাইথনের চামড়া। 1993 সালের 4 জুন বিমান বাহিনীর স্টেশনে হাসি মারাতে পাইথনটি একটি আস্ত হরিণকে গিলে মৃত অবস্থায় পড়েছিল। মিউজিয়ামটি সকাল 9:30 থেকে বিকেল 5টা পর্যন্ত খোলা থাকে। দুপুর 1টা থেকে 2:30 পর্যন্ত লাঞ্চ টাইমে বন্ধ থাকে, আর প্রতি বুধবার এবং রবিবার বন্ধ থাকে। মিউজিয়ামের বাইরে রয়েছে সেই সব এরোপ্লেন যেগুলো ভারতীয় বিমান বাহিনী একসময় ব্যবহার করত। এই মিউজিয়ামের পাশেই রয়েছে ভারতীয় বিমান বাহিনীর অপারেশন কমান্ডার হেডকোয়ার্টার, তাই এখানে ভারতীয় সেনাবাহিনীর যুদ্ধ বিমানের উড়ান দেখতে পাবেন। এবার বলি কিভাবে শিলং পৌঁছাবেন। হাওড়া থেকে ট্রেন ধরে চলে আসুন আসামের গুয়াহাটি স্টেশন। সেখান থেকে যে কোনো গাড়ি ধরে পৌঁছে যান শিলং। গুয়াহাটি থেকে শিলং এর দূরত্ব 98 কিলোমিটার, সময় লাগবে 3 ঘন্টা মতো। বাই প্লেনে আসতে চাইলে গুয়াহাটি বিমানবন্দরে নামতে হবে, ওখান থেকে গাড়ি করে পৌঁছে যান শিলং। আর আমরা যেহেতু নিজেদের গাড়ি করে শিলং গিয়েছি, তাই অন রোড রুটটা আপনাদের বলে দিই। কোলাঘাট থেকে রায়গঞ্জ হয়ে আসামের বনগাইগাঁও, ওখান থেকে কামাখ্যা মন্দির দর্শন করে শিলং। কোলাঘাট থেকে শিলং পৌঁছাতে আমাদের 3 দিন সময় লেগেছিল। মিউজিয়ামের কাছে রয়েছে এলিফ্যান্ট ওয়াটারফলস। উত্তর পূর্বাঞ্চলের সবচেয়ে জনপ্রিয় জলপ্রপাতগুলোর মধ্যে এটি একটি। ব্রিটিশরা এই জলপ্রপাতের নামকরণ করেছিল। এই ওয়াটারফলসের একপাশে একটি হাতির আকৃতির পাথর ছিল। 1897 সালে ভূমিকম্পের কারণে পাথরটি ভেঙে যায়। পরপর 3টি ধাপে এই জলপ্রপাতটি রয়েছে। প্রথমটি বেশ চওড়া কিন্তু ঘন গাছের মধ্যে ঢেকে আছে। দ্বিতীয় ধাপের জলের স্তর তার তুলনায় একটু কম। তৃতীয় এবং সবচেয়ে উঁচু জলপ্রপাতটি, যার পুরোটাই দেখা যাচ্ছে, যেখানে কালো পাথরের উপর দুধের চাদরের মতো স্বচ্ছ জল প্রবাহিত হয়। শিলং থেকে 12 কিলোমিটার দূরে রয়েছে এই এলিফ্যান্ট ওয়াটারফলস। এই ওয়াটারফলস দেখার জন্য প্রায় 100টি সিঁড়ি বেয়ে নিচে নামতে হবে, তাই যাদের হাঁটুর সমস্যা তাদের না আসাই ভালো। যেহেতু ওয়াটারফলসের সিঁড়ি তাই পিচ্ছিল হতে পারে, সেই জন্য ভালো গ্রিপের জুতো পরে আসতে হবে। বছরের যে কোনো সময় আসতে পারেন এই ওয়াটারফলস দেখতে। শীতকালে জলের স্তর কিছুটা কমে গেলেও এই ওয়াটারফলসের সৌন্দর্য কিন্তু নষ্ট হয় না। আর বর্ষার সময় এলে তো সবচেয়ে ভালো হয়। প্রকৃতির মাঝে কিছু সময় কাটানোর জন্য এই জায়গা বেছে নিতে পারেন।
আমাদের শিলং ট্যুর এখানেই শেষ করলাম। আসা যাওয়া বাদ দিয়ে 2 দিন 1 রাত হলেই শিলং ঘুরে দেখা যাবে। ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করবেন। আজ তবে এই পর্যন্ত, দেখা হচ্ছে পরের ভিডিওতে।